নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ, কলমের সুচন্দ্রা চক্রবর্তী। এই ঘটনা হয়তো আস্তে আস্তে মন থেকে মুছে যেত রাজদ্বীপের, যদি সন্ধ্যের ঘটনাটা না ঘটত। সারাদিনের বৃষ্টির তীব্রতা আরও বাড়ল। মাঝে মধ্যে কানে আসতে লাগলো বিদ্যুৎ চমকানোর শব্দ। ওয়ার্কিং আওয়ার শেষ হওয়ার পর রাজদ্বীপ সবে অফিস থেকে বেরোতে যাবে, দেখে সূর্যমুখী একাই হেঁটে চলেছে মেন গেটের দিকে। আশেপাশে কোথাও জয়ন্ত নেই। দেখে অজান্তেই মনটা খুশিতে ভরে উঠল রাজদ্বীপের। একটু ডিস্টেন্স মেনটেন করে চলল সূর্যমুখীর পিছন পিছন। এক অদ্ভুত অনুভূতি। ও এগিয়ে গিয়ে সূর্যমুখীর সাথে কথাও বলতে পারছে না, আবার ওকে ফলো করা থেকে নিজেকে বিরতও করতে পারছে না। হঠাৎ পা পিছলে গেল সূর্যমুখীর। রাজদ্বীপ দৌড়ে গেল ওকে ধরার জন্য, কিন্তু হঠাৎ কোত্থেকে যেন আবির্ভূত হলো জয়ন্ত। সূর্য বলে চেঁচিয়ে উঠেও ধরে ফেলল সূর্যমুখীকে। আর একটু হলেই সূর্যমুখী পড়ে যেত পুলে। কিন্তু এরপর হলো আরেক বিপত্তি। সূর্যমুখীর সাথে জয়ন্তও পা পিছলে পড়ে গেল পুলে। ব্যস্ত হয়ে পড়ল রাজদ্বীপ। ও সবে জলে নামতে যাবে এমন সময় জয়ন্ত সূর্যমুখীকে কোলে তুলে জল থেকে উঠে এল। দৃশ্যটা দেখে নিজের অজান্তেই জয়ন্তর ওপর রাগ হলো রাজদ্বীপের। কারণটা না বুঝলেও এটুকু ভালোই বুঝতে পারছিল যে ওর চোখ আর এক মুহূর্ত জয়ন্তকে সহ্য করতে পারছে না। কোনো রকমে নিজেকে সামলে নিল ও। বলল, সূর্যমুখী, আমার গাড়িতে গিয়ে বসো। ওর কথায় অবাক হয়ে গেল জয়ন্ত আর সূর্যমুখী দুজনেই। মানে? প্রশ্ন করল সূর্যমুখী। মানে আরও একদিন তুমি জলে পড়ে গিয়েছিলে, মনে নেই? সেদিনও তো আমিই তোমাকে ড্রপ করে দিয়েছিলাম। আজকেও দেব। সে কি রে সূর্য? হেসে উঠল জয়ন্ত। আগেও একদিন তুই পুলে পড়ে গিয়েছিলি নাকি? সত্যি মায়েরি, তুই যে কোন দিকে তাকিয়ে হাঁটিস কে জানে। রাজদ্বীপ জয়ন্তর দিকে ফিরেও তাকালো না। সূর্যমুখীর দিকে তাকিয়ে বলল, ভেজা জামা কাপড় পরে বেশিক্ষণ থাকলে তোমার জ্বর আসবে। দেরি না করে গাড়িতে গিয়ে বসো। আপনি ভাববেন না স্যার, আমি আমার বাইকে ওকে ড্রপ করে দিচ্ছি। আপনাদের কাউকেই ড্রপ করতে হবে না, আমি একাই দিব্যি চলে যেতে পারবো। না পারবে না সূর্যমুখী, বললাম না গাড়িতে গিয়ে বসো। না না স্যার, আমি পৌঁছে দেবো, আপনি ব্যস্ত হবেন না। এবার জয়ন্তর দিকে ঘুরল রাজদ্বীপ। ওর চোখে মুখে বিরক্তির ভাব স্পষ্ট। গম্ভীর গলায় বলল, তোমার না একেবারে উল্টো দিকে বাড়ি। আমার কিন্তু বাড়ি ফেরার পথেই ওর বাড়িটা পড়ে। তাতে কি হয়েছে স্যার? বন্ধুর জন্য এইটুকু করব না? তুই একটা পাগল জয়ন্ত, এতটা সময় ভেজা গায়ে থাকবি? কেন থাকবো? তেমন হলে তোদের বাড়িতে গিয়ে চেঞ্জ করে নেব। হাসলো জয়ন্ত। আঙ্কেলের জামা পরে নেব না হয় একটা। রাজদ্বীপের হাতের মুঠো শক্ত হয়ে উঠল নিমেষে। ইচ্ছে হলো জয়ন্তের মুখে ঘুষি মেরে ওর নাকটাই ফাটিয়ে দেয়। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে মুখে হাসি এনে বলল, এত কষ্টের প্রয়োজন নেই জয়ন্ত, আমি পৌঁছে দিই ওকে, সেটাই বেটার হবে। না স্যার, হাসলো জয়ন্ত, আপনি আমাদের বস, শুধু শুধু কেন এভাবে হ্যারাসড হবেন দুজন স্টাফের জন্য। সূর্যমুখীর দিকে ফিরে বলল, আর কোনো না শুনবো না তোর মুখে, চল তো। সূর্যমুখী কিছু বলার আগে ওর হাতটা ধরল জয়ন্ত। টেনে নিয়ে চললো ওর বাইকের দিকে। বাইক চলে যাওয়ার আওয়াজটাও কানে এলো রাজদ্বীপের। আওয়াজটা যেন ওর বুকটা ক্ষত বিক্ষত করে দিল। পর মুহূর্তে প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকে উঠল। আকাশের বুকটা দুভাগ হয়ে গেল আলোর রেখায়। বৃষ্টি আরও জোরে নামল। অফিসে আরও একটি জনপ্রাণী নিয়ে রাজদ্বীপ বসে পড়ল গ্রাউন্ডে। চোখটা বন্ধ করে ফেলল। বৃষ্টির বড় বড় ফোঁটা ভিজিয়ে দিল ওকে। এভাবে কতক্ষণ বসেছিল ও তার নিজেরই খেয়াল নেই। হঠাৎ চমকে উঠে দাঁড়ালো। সূর্যমুখীকে কেন? ওর জন্য মনটা এমন আকুলি বিকুলি করে ওর। চোখের সামনে থাকলে মনে হয় দুনিয়ার সবচেয়ে সুখী মানুষও, কিন্তু ও চোখের সামনে না থাকলে সবটাই কেমন শূন্য মনে হয়। ইদানিং সূর্যমুখীর এই ব্যবহার ওকে ভেতরে ভেতরে নিঃশেষ করে দিচ্ছে। কিন্তু কেন? নিজের মনের ভেতরের প্রত্যেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেই প্রথম দিন থেকে মানুষটাকে বড্ড চেনা, বড্ড আপন মনে হয়। তবে কি অত্রিকাদের কথাই ঠিক? আর ভাবতে পারল না। মাথায় যন্ত্রণা শুরু হলো কেমন। উঠে দাঁড়িয়ে গাড়িতে গিয়ে বসলো। মনে মনে অভিমান হলো ওর। সূর্যমুখী তো ফিরে তাকায়নি একবার ওর দিকে। ভাবেও নিজেও ফিরল কিনা। তাহলে ও কেন সূর্যমুখীর ব্যাপারে এত মাথা ঘামাবে?
ওর কোম্পানি মাইনে করা কর্মচারী বই তো আর কেউ নয়। রাজদীপ, কী করছো তুমি? কোথাকার কে? তাকে নিয়ে এত কেন ভাবছো তুমি? ছাড়ো, ভুলে যাও ওসব। নিজেই নিজেকে বলো। ড্রাইভিং সিটে বসে গাড়িতে স্টার্ট দিল। জয়ন্ত সেই রাতে সূর্যমুখীকে বাড়ি পৌঁছে দিল। ও সূর্যমুখীকে পৌঁছে দিয়ে ফিরে যেতে চাইছিল, কিন্তু সূর্যমুখী বাধা দিল। হাত ধরে নিয়ে গেল বাড়ির ভেতরে। কৃষ্ণা, অনন্ত চিনতেন জয়ন্তকে। ওকে হাসি মুখে আপ্যায়ন করলেন ওরা। সেই রাতে অনন্তর একটা জামা পরেই রওনা দিল জয়ন্ত। ওর ভিজে জামা কাপড়গুলো এই বাড়িতেই রইল। পরের দিন সূর্যমুখী অফিসে জামাগুলো ওকে ফেরত দিয়ে দেবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু সেই রাতে রাজদীপ ফিরল বিধ্বস্ত অবস্থায়। ওকে দেখেই দুশ্চিন্তার ছায়া নেমে এলো সৈকত আর সৌজন্যের মুখে। এতদিন রাজদীপের মধ্যে যে পজিটিভ চেঞ্জটা দেখতে পেয়েছিল ওরা, তাতেই খুবই খুশি আর নিশ্চিন্ত ছিল। কিন্তু আজ হঠাৎই পুরনো বর্তার আবির্ভাবে মন দমে গেল ওদের। এ কী রে বর্তা, তুই ভিজলে কি করে? রাজদীপ কোনো উত্তর দিল না সৌজন্যের কথায়। বলল, আজ অফিসে গণ্ডগোল হয়েছে নাকি রে, বল না। সৈকতের প্রশ্নে নীরব রইল রাজদীপ। উত্তরটাও যে নিজেও সঠিকভাবে জানে না। আরও এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের ঘরে চলে গেল। সেই রাতে অত্রিকা বারবার টাকা সত্ত্বেও ডিনার করতে এলো না রাজদীপ। শুধু জলটুকু মুখে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে সূর্যমুখী সবে চা খেতে বসেছে। এমন সময় ওর মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা হাতে তুলে দেখে রাজদীপ ফোন করছে। পাগল লোকটা আবার এত সকালে কল কেন করছে? বিড়বিড় করে সূর্যমুখী ফোনটা ধরল। হ্যাঁ স্যার, বলুন। আমি অত্রিকা রায়চৌধুরী, রাজদীপের মা। আন্টি, আপনি? হ্যাঁ সূর্যমুখী, বাধ্য হয়ে তোমাকে ফোন করলাম। বলছি, রাজ কাল রাতে যখন ফিরল গোটা শরীর ভিজেছিল। কাল রাতে কিছু খায়নিও। আজ সকালে ওকে ডাকতে গিয়ে দেখি গা জ্বরে পুড়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে টেম্পারেচারটা 102, গলা বুঝে এলো অত্রিকার। এখনও জ্ঞান ফেরেনি। রাজদীপের জ্বর শুনেই মনটা কেমন যেন আনচান করতে লাগলো সূর্যমুখীর। ও কোনো রকমে বলল, আমি এক্ষুনি আসছি। চায়ের কাপটা টেবিলে রেখেই তাড়াতাড়ি পায়ে একটা জুতো গলিয়ে নিল। কৃষ্ণায় ছুটে এলেন ওর কাণ্ড দেখে। সবে সকাল 8টা বাজে, সাত সকালে কোথায় চললি তুই? সূর্যমুখী সংক্ষেপে উত্তর দিল, রায়চৌধুরী বাড়ি। হ্যাঁ, তোদের ওই স্যারের বাড়ি? আর কটা রায়চৌধুরী বাড়ি আমি চিনি মা। কেন, ওই বাড়িতে তোর কিসের দরকার শুনি, তাও এত সকালে? কোমরে হাত রেখে বললেন কৃষ্ণা, দেখ বাবু, তোদের ওই বসকে না আমার এক চুলো বিশ্বাস হয় না। কাগজে যা সব ছবি বেরিয়েছিল। মা প্লিজ। না সূর্য, আগে তুই বলবি তুই কেন যাচ্ছিস, নইলে বাড়ি থেকে বেরোতে দেবো না তোকে। স্যারের ভীষণ জ্বর মা, আমাকে যেতেই হবে, প্লিজ আমায় যেতে দাও। মানেটা কি সূর্য? ওর জ্বর তো তুই গিয়ে করবিটা কি? তুই কি ডাক্তার নাকি? সূর্যমুখী হাতটা চেপে ধরলেন তিনি। তোর কোথাও যাওয়া হচ্ছে না, চুপচাপ ভেতরে যা। মা এরকম করো না প্লিজ, ও যে আমাকে খুঁজছে, আমি না গেলেও ভালো হবে কিভাবে? বাবা, আপনি থেকে সোজা তুমি? ভ্রু কুচকে বললেন তিনি। ছেলেটা কি তোকে ভালো টালো বাসে নাকি রে সূর্য? সূর্য, আমি কিন্তু বলে রাখছি, নিজের স্ট্যান্ডার্ড বলো না। ওই সব বড় লোকের বখাটে ছেলের সাথে মিশো না, দুর্গতির শেষ থাকবে না তোমার। 2 দিন ঘুরে 3 দিনের দিন চিনতেও পারবে না। সহসা রণং দেহি মূর্তি ধারণ করলো সূর্যমুখী। শিরায় শিরায় বইতে লাগলো জ্বলন্ত ম্যাগমা। শান্তশিষ্ট মেয়েটার চোখ দুটো জ্বলে উঠল আগুন। ওর কোমল স্নিগ্ধ কণ্ঠস্বর কঠিন হয়ে উঠল। বজ্রকণ্ঠে বলে উঠল, আমাকে ওর কাছে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যে আটকাতে আসবে তাকে শেষ করে দেবো আমি। সূর্যমুখী এমন ভয়ানক অগ্নিমূর্তি আগে কখনো দেখেননি কৃষ্ণা। ওর রক্তচক্ষু যেন ওর বুকের পাঁজরটা পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে। ভয়ে মেয়ের হাত ছেড়ে দিলেন তিনি। কটকট করে হেঁটে বেরিয়ে গেলেন সূর্যমুখী। মেয়েকে এভাবে রাস্তা দিয়ে হেঁটে যেতে কখনো দেখেননি তিনি। অজান্তেই তিনি বলে উঠলেন, এ তো আমার সূর্য নয়, যেন কোনো রানী। সূর্যমুখী মাথা উঁচু করে কটকট করে হেঁটে চলেছে। ওর চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। রায়চৌধুরী বাড়িতে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল সৌজন্য। ও যেন সূর্যমুখীর অপেক্ষায় দরজার কাছেই দাঁড়িয়েছিল। সূর্যমুখী সোজাসুজি প্রশ্ন করল, ও কোথায়? ওর মুখের গম্ভীর ভাব নজর এলানো না কারোরই। আগের দিন সূর্যমুখীকে এভাবে কথা বলতে দেখেনি ওরা। মনে হচ্ছে ওর মধ্যে যেন জেগে উঠেছে অন্য এক সত্তা। সৌজন্য আর সৈকত কিছু না বলে নীরবে দোতলার ঘরটা দেখিয়ে দিল। আনমনা হয়ে ও সিঁড়ি বেয়ে উঠে গেল। সৌভাগ্যবশত রুদ্র বাড়িতে ছিলেন না।
নইলে সূর্যমুখীকে কখনোই রাজদীপের ঘরে দিকে যেতে দিতেন না তিনি। সূর্যমুখী পায়ে পায়ে রাজদীপের ঘরে এসে দাঁড়ালো। ওর হাবভাব দেখে মনে হচ্ছিল ও যেন এই বাড়ির অতিথি নয় বরং সদস্য। রাজদীপের কাছে যাওয়াটা ওর অধিকার। ওর ঘরে ঢুকতেই দেখে রঙিন উজ্জ্বল চাদরে ঢাকা নরম রঙিন বিছানায় চোখ বুজে শুয়ে আছে রাজদীপ। ওকে দেখছেন রায়চৌধুরী পরিবারের পারিবারিক বন্ধু ডাক্তার অজয় মিশ্র, আর মাথার কাছে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন অদ্রিকা। সূর্যমুখীকে দেখেই তার মুখে খেলে গেল স্বস্তির হাসি। তুমি এসেছো মা, বাঁচালে। ছেলেটা জ্বরের ঘোরে কেবলই তোমার নাম করছে গো। উনি কে বৌদি? সূর্যমুখী? হ্যাঁ অজয়দা, এই সেই মেয়ে যাকে আমার রাত চোখে হারা। কিন্তু উনি তো শুধু সূর্যমুখীর নামই নয়, অন্য একটা নামও নিচ্ছিলেন, মণি বললেন অজয়। সূর্যমুখী তো আপনি, কিন্তু মণি কি ওনার কোনো বন্ধু? না, গম্ভীর মুখে বলল সূর্যমুখী, আমিই সূর্যমুখী আর আমিই মণি, ওর সব কিছু। সূর্যমুখী ঠিক তেমনই গম্ভীর মুখে এগিয়ে গেল রাজদীপের দিকে। ওর কপালে হাত বুলিয়ে দিল, হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল, এই তো তোমার মণি এসে গেছে, এবার চোখ খোলো লক্ষ্মীটি। মুহূর্তে রাজদীপ চোখ খুলে তাকালো, হাসি মুখে বলে, আমি জানতাম মণি তুমি আসবে। পদ্মরাগের জ্বর শুনলে তোমাকে যে আমার কাছ থেকে আসা কেউ আটকাতে পারবে না। কার সাধ্য? একদম ঠিক বলেছ তুমি, হাসলো সূর্যমুখী। অদ্রিকা আর অজয় ওদের কথা শুনে নিজেদের মুখ চাওয়াচাই করতে লাগলেন। সৌজন্য আর সৈকতও ততক্ষণে রাজদীপের ঘরে চলে এসেছে। ওরাও খুব অবাক হয়ে গেল দুজনে কথোপকথন শুনে। এই মেজদা, বড়দা তো বলে মেয়েটার সাথে নাকি ওর কোনো সম্পর্কই নেই, তাহলে এইভাবে কথা বলছে কেন মেয়েটা? নিচু গলায় বলল সৌজন্য। শোন, বড়দা না যতই শাক দিয়ে মাছ ঢাকুক, আমরা বুঝে নিয়েছি ওদের মধ্যে কিছু একটা চলছে, নইলে বসকে কেউ তুমি করে বলে? সে তো বুঝলাম, কিন্তু মনি পদ্মরাগ এসব কি বুঝলি না? ওরা ভালোবেসে একে অপরকে মানে এমন নামেই ডাকে। বাবা, বড়দা যে এত রোমান্টিক, জানতাম না তো। যা বলেছিস, আমি তো ভাবলাম এই বাড়িতে আমিই সবচেয়ে বেশি রোমান্টিক, কিন্তু না, বড়দা আমাকে বলে বলে 10 গোল দিচ্ছে রে। যা বলেছিস, বাড়িতে সবার সামনে এভাবে ওপেনলি প্রেম করছে, উফ, ভাবা যায়? রাজদীপ আর সূর্যমুখী হাসি মুখে একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। মুচকি হেসে অদ্রিকা ঘরের বাইরে বেরিয়ে এলেন। সৌজন্য আর সৈকত ওকে অনুসরণ করল। বেরিয়ে এলেন অজয়। ঘরে রইল কেবল সূর্যমুখী আর রাজদীপ। এভাবে কতক্ষণ একে অপরের দিকে তাকিয়েছিল ওরা, খেয়াল ছিল না। হঠাৎ ঘরের বড় জানলাটার ঠিক বাইরে একটা দ্বারকাক তারস্বরে ডেকে উঠতেই চটক ভাঙল ওদের। চমকিত সূর্যমুখী রাজদীপের হাত ছাড়িয়ে দূরে গিয়ে বসল। রাজদীপও অবাক হয়ে বিছানায় উঠে বসল। তুমি কখন এলে? বিস্ময়ের সুর শোনা গেল রাজদীপের গলায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।